বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগ সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান বানাননি বলে মন্তব্য করেছেন জোর গলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন? ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলে? সেটা এখন বাংলাদেশের জনগণের আপনি কি দেখো আমি গান স্কুল জীবনে হিসাবে সেমিটি ভাষণ পাইছি, মেলা মাইনের বাসন পাইছি, এরপরে একটা গিফট সেটও পাইছি। তো আমি কি কেন ভাবি সকালবেলা তুমি এমন পৃথিবীর ভাই জীবনে তো কোনো কিছু করতল না তোর ভাইয়ে, তো কইলাম এমন একটা জায়গায় নিয়ে যাও যেই দেশে কিন্তু পাসপোর্ট লাগে না, তো পাসপোর্ট লাগে না এমন কিছু আছে, ভিভিআইপি পাসপোর্ট। ঠিক আছে, ক্যামেরার তো কোনো পোস্ট থাকে, ক্যামেরা ভিভিআইপি পাসপোর্ট বাদে অন্য পাসপোর্ট নিছে। দর্শক মজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগ সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান বানাননি বলে মন্তব্য করেছেন জোর গলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন? ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলে? সেটা এখন বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম। বাংলাদেশের এদেশের সাধারণ যে কোনো রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন, যে সচেতন নাগরিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এদেশের একজন সেনাপ্রধান কারা বানায়, এদেশের একজন পুলিশের প্রধান কে বানায়, তো স্বভাবতই পুলিশ প্রধান কোনোদিন জামাত শিবিরের লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না, বিএনপির লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না। এবং একই জিনিস অন্য দলের ক্ষেত্রেও কেউ ক্ষমতায় থাকলে সেই দলের চরম বিরোধী কোনো ব্যক্তিকে তো স্বেচ্ছায় সেনাপ্রধান এবং এই পুলিশ প্রধান বানাতে যাবে না, এত বড় একটা বড় গুরু দায়িত্ব অপরিচিত কাউকে দিবে না। কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে আজকের এই পুলিশ প্রধান এবং সেনা প্রধান এরা আমার দলের কেউ নয় তো বটেই, এমনকি তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো, তাদের এই পদ পদবিগুলো আওয়ামী লীগ দেয়নি। তাহলে চিন্তা করেন ওরা সকাল সন্ধ্যা কথা বলে, কি জোরে কথা বলে, কোত্থেকে কথা বলে, কোন মুখ থেকে কথা বলে, কোন লজ্জায় কথা বলে, কোন শরমে কথা বলে। বেহায়ারও তো একটা সীমানা থাকা দরকার, যেটা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এই কাদের সাহেব গংরা আজকের এই বেহায়ার সীমানাটাকেও ছাড়িয়ে ফেলেছে। আমি পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জ, এত মিথ্যুকের দল, এতটা বেশরমা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, হতে পারে না। আওয়ামী লীগ প্রতিটা পদে পদে এই বেনজিরকে তৈরি করেছে, এই জেনারেল আজিজকে তৈরি করেছে, এদের মাধ্যমে নির্বাচনগুলোতে কলুষিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে। এখন সকাল সন্ধ্যা মানুষকে বিভ্রান্ত, বিভাজন সৃষ্টির জন্য যা ইচ্ছা তাই বকবক করে যাচ্ছে। কখনো বলছে তাদেরকে দেশ ত্যাগে নিষেধ করিনি, কখনো বলছে এটা আইনের ব্যাপার, কখনো বলছে তারা কোথায় গিয়েছে আমরা জানি না, কখনো বলছে বিচার আইনের গতিতে চলছে। আবার এরাই কিন্তু এই বেনজিরদেরকে স্যাংশন আসার পরে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে ডলার দিয়ে পাঠিয়েছিল শুধু জনগণকে দেখাতে যে না আমার এই পুত পবিত্র সন্তান, এদের কোনো কালিমা দাগ লাগতে দেয়া যাবে না, এরা আমেরিকা ঘুরে এসেছে। আজ সে কারণেই আমি বলছি যে এটা একটা প্যানিক তৈরি করছে, এটা একটি অনৈতিকভাবে মানুষকে বিভাজনের মধ্যে রাখার জন্য, একটু ভিন্নভাবে মানুষকে আজকের তাদের ব্যস্ত রাখার জন্য, এবং আওয়ামী লীগ একটি তাদের শুদ্ধি অভিযানের অংশ নিয়ে যে বিদেশিদেরকে দেখাতে হবে, বিশেষ করে আমেরিকার একটি পরামর্শের ভিত্তিতে যে তাদের যেহেতু নিষেধাজ্ঞার বিশেষ কিছু চাপ রয়েছে, ওই চাপগুলো থেকে বাঁচার জন্য এখন তারা এই বেনজিরকেও বানিয়ে দিয়েছে জামাত শিবির, এই আজিজকেও বলে বেড়াচ্ছে জামাত শিবির। মানে আওয়ামী লীগ না, তার মানে তারা কি হয়? জামাত শিবির ছাড়া তো আর কিছু না। বাংলাদেশে কেউ কখনো কোনো দুর্বলতায় পড়লেই বলা হয় যে ওই লোকটি আমাদের কেউ না।
নিশ্চয়ই আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের ইতিহাস। তিনি যখন ভারতের একটি বক্তব্য দিয়ে সেটা নিয়ে বাংলাদেশে বেশ বিতর্ক হয়েছিল, একই কথা আওয়ামী লীগের সবাই বলেছিল উনি আমাদের দলের কেউ না। তো দলের কেউ না হলে তোমরা কেমন দল যে বাহির থেকে ডেকে এনে পররাষ্ট্র মন্ত্রীর মতো একটা মন্ত্রিত্ব তোমাকে দিতে হয়? আওয়ামী লীগের কোনো ধর্ষণকারী, হত্যাকারী, নির্যাতনকারী সামনে আসলেই বলবে ওরা আমার দলের কেউ না। বাংলাদেশে আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে বসে উঠে রাজনীতি করেছে, হাদিয়া পাঠিয়েছে, গোলাম আজমের কদমবুচি করেছে, সেই আওয়ামী লীগই তাদেরকে বলছে আমরা চিনি না, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এরা স্বার্থের জন্য যখন যাকে যেখানে খুশি কোরবানি দিতে পারে, কোরবানি করতে পারে, কোরবানি নিতে পারে। লজ্জা শরম বিন্দুমাত্র যদি থাকে তাহলে এদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। কিন্তু এদের আসলে কিছুই নেই, না আছে নৈতিকতা, না আছে আদর্শ, না আছে রাজনৈতিক কোনো স্থিরতা, না আছে তাদের মধ্যে কোনো দূরদর্শিতা, না আছে বাংলাদেশের জনগণের জন্য কোনো ভালোবাসা। একটাই তাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে অনৈতিক অবৈধ পথে ক্ষমতা দখল। আর এই ক্ষমতা দখল করতে গিয়ে এখন বেনজিররাও, আজিজরাও জামাত বিএনপির প্রোডাক্ট, আওয়ামী লীগের কেউ না। এই হচ্ছে ওদের মুখের ভাষা। প্রিয় বন্ধুরা আমার, এ দেশকে রক্ষা করতে হলে, এই মিথ্যুকবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই আপনাদেরকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের অধিকার। আপনি কি তখন আমি গান গাইতাম পারি না? স্কুল জীবনে 3বার আমি সঙ্গীত শিল্পী হিসাবে জ্যামিতি বাক্স পাইছি, মেলা মাইনের বাসন পাইছি, এরপরে একটা গিফট সেটও পাইছি। তো আমি কেন ভাবি সকালবেলা তুমি এমন পৃথিবীর খোঁজ করতেছো, ভাই জীবনে তো কোনো কিছু করতল না তোর বাইয়ে। তো কইলাম এমন একটা জায়গা নিয়ে যাও যেই দেশে যেতে পাসপোর্ট লাগে না। পাসপোর্ট লাগে না এমন কিছু আছে? ভিভিআইপি পাসপোর্ট খুঁজবা কি কাজে? হ্যাঁ বেটা, এত বড় পোস্ট থেকে বেটা ভিভিআইপি পাসপোর্ট বাদে অন্য পাসপোর্ট নিছে। দর্শক, মজার ছলে যদিও বলছি, আমাদের যতদিন যাচ্ছে মানুষের মধ্যে নানান উৎকণ্ঠা দেখা দিয়েছে সাবেক মহাপরিদর্শক আমাদের যিনি আছেন বেনজির সাহেবের বিরুদ্ধে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ, আনবির ভাইরে তো চিনেন, দ্য বিগ বস। তো ওনাদের পত্রিকাটাই প্রথম যেই নিউজ করেছিল, এরপর সেটাকে দুদকের সামনে নিয়ে আসছিল ব্যারিস্টার সুমন ভাই। এরপর থেকে দুদকের যে যাত্রা শুরু হয়েছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য যখন বের হচ্ছে, তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আসলে রাষ্ট্রের সর্বোচ্চ এই পদগুলোতে যারা বসেন আসলে তারা কি করেন? রাষ্ট্রের এই আজকে যে দুরবস্থা অনেক জায়গায়, সেগুলো নিয়ে কি হবে? যদিও সরকারের পক্ষ থেকে একদম ক্লিয়ার ওয়ার্ড দেওয়া হয়েছে, যদি বেনজির সাহেব দুর্নীতিযুক্ত হন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যদি আদালতে সেগুলো প্রমাণিত হয়, তার বিরুদ্ধে বিচার সরকার চালিয়ে যাবে, আদালত চালিয়ে যাবে, সরকার কোনো রকম ইন্টারাপশন করবে না। আসুন দেখি পাসপোর্টের ঘটনা কি। হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করে নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি রেড পাসপোর্ট, যেটা প্রত্যেকটা মানুষের একটা কাম্য। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন তিনি। জালিয়াতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমের। নবায়নের সময় একাধিকবার ধরাও পড়েছে। পাসপোর্ট অধিদপ্তর বিষয়টাকে আটকিয়ে দিয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল র্যাবের সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে নাকি ম্যানেজও করেছেন তিনি। অভিযোগ গণমাধ্যমগুলোর। পাসপোর্ট অফিসে না গিয়ে নিয়েছিলেন বিশেষ সুবিধা। আর আমরা যদি দেখি যে অনুসন্ধানে জানা গেছে যে বেনজির সাহেব তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন 2010 সালের 11 অক্টোবর। রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্টটা তিনি পিক করেছিলেন। এই সময় আসল পরিচয় আড়াল করে তিনি নিজেকে একজন বেসরকারি চাকরিজীবী বলেই পরিচয় দিয়েছিলেন। আবেদন ফর্মে পেশা হিসেবে লিখেন প্রাইভেট সার্ভিস। নথি ঘেটে দেখা যায় 2010 সালের 14 অক্টোবর বেনজিরকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। নম্বর হচ্ছে AA10732252। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগেই 2014 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। এবারও যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়েছেন। বেনজির তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এমন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। তার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত।
পরে 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন। এই সময় ছিলেন তিনি র্যাবের মহাপরিচালক। এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের জন্যই আবেদন করেন। তখনই ধরা পড়ে তার এ সকল জালিয়াতির ঘটনা। সংশ্লিষ্টরা বলছে যে নিজে পাসপোর্ট অফিসে হাজির হননি, আবেদন ফরম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা, কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেনজিরের আবেদনপত্র আটকে যায়। তখন বেনজিরকে বিভাগীয় অনাপত্তিপত্র দাখিল করতে বলা হয়, কিন্তু এনওসি জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপ দিয়েছেন। সন্দেহজনক বিবেচনায় বেনজিরের বেসরকারি সাধারণ পাসপোর্ট গ্রহণের পক্ষে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাবের সদর দপ্তরে চিঠি দিয়েছিল পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু কাজ হয়নি। 2016 সালের 15 ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্যে এখানে একটা পাসপোর্ট প্রতিস্থাপনের অনুরোধ করে পাঠান। এর 24 ঘন্টার মধ্যেই বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর, যার নম্বর হচ্ছে BM0208284141। 2020 সালের 30তম আইজিপি হিসেবে পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্ব পালন করলেও সিনিয়র সচিব মর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেই মর্যাদাপূর্ণ লাল পাসপোর্ট নেননি। আইজিপি হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টে আবেদন করেছেন। কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির এই পাসপোর্ট চালু হওয়ায় তার আবেদন নিয়ে জটিলতা দেখা যায়। এই সময় তিনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালিয়েছেন। বলা হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করেন। অতি গোপনে করা হয় কাজ। 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়। 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদী পাসপোর্ট ইস্যু করা হয়। একই প্রক্রিয়ায় আমরা দেখেছি আরও ঘটনা ঘটেছে। পাসপোর্টে মিথ্যে তথ্য দেওয়া ছাড়াও বেনজিরের পাসপোর্টে বড় ধরনের অনিয়ম হয়েছে। যেমন সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেওয়া হয়েছে 10 বছর মেয়াদি। পাসপোর্ট কর্মকর্তারা বলছেন যে আচ্ছা, আমরা এখানে এগুলো শেষ করার সুযোগ নাই। তো নিশ্চয়ই বেনজির সাহেবও তিনি তার অবস্থানটা ক্লিয়ার করেছেন। তার আইনজীবীদের মাধ্যমে আমরা দেখলাম যে তিনি বলছেন যে আগামী 6 জুন তার আইনজীবীরা এটা সম্পর্কে ব্যবস্থা নেবে। এই যে অভিযোগগুলো, আমরা যে নিউজগুলো করছি এগুলো কি অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগ। তো গণমাধ্যম তো ইনভেস্টিগেশন করেই ওয়ান কাইন্ড অফ জার্নালিস্ট ইনভেস্টিগেশন হয়। এবার বিষয়টা যখন আদালতে দাঁড়াবে তখন বিষয়টা হবে আদালত কর্তৃক নির্দেশনা দেওয়া হবে যে পুলিশের কোনো ডিপার্টমেন্টকে বা সামহাউ যারা এটাকে ইনভেস্টিগেশন করবে, দুদক হোক বা গোয়েন্দা সংস্থাগুলো হোক। এখন মজার বিষয় হচ্ছে যে ওনার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো মামলা হয় নাই। ওনার আইনজীবীদের বক্তব্য যে ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই। ইভেন দেশ ত্যাগেও ওনার কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। আদালত কর্তৃক ওনাকে দেশ ত্যাগ করতে নিষেধাজ্ঞা বলা হয়নি, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে বেনজির সাহেব তিনি যে কোনো দেশে ইচ্ছা যেতে পারেন। কোনো দেশ যদি তাকে স্যাংশন দিয়ে থাকে সেই দেশ ছাড়া পৃথিবীর সকল দেশে তিনি যাইতে পারেন, কারণ তার বিরুদ্ধে এখনও অফিসিয়ালি কোনো মামলা কেউ করে নাই। পাশাপাশি তার বিরুদ্ধে দেশ ত্যাগ করার জন্য যে নিষেধাজ্ঞা সেটাও দেওয়া হয়নি। আদালত যেটা করছে সেটা হচ্ছে তার সম্পদের ইনভেস্টিগেশন, তার বিভিন্ন প্রপার্টি ভ্যালু কোথায় কোনটা আছে, তারপর আদালতের কাছে যেগুলো সন্দেহজনক মনে হয়েছে সামহাউ ওনার ব্যাংক অ্যাকাউন্ট বা আরও যে জিনিসগুলো আছে সেগুলোকে ক্রোক করা বা তার অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মোটামুটি সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বেশিরভাগ জায়গাতেই বেনজির সাহেবের পরিবারের একটা বিশাল সম্পত্তি আমরা দেখতে পেয়েছি। তবে তিনি কিন্তু এখনও অন দ্য চ্যালেঞ্জে আছেন। তিনি বলছিলেন যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো অবৈধ সম্পত্তি তাহলে তিনি দান করে দিবেন। সো এই কথার পিছনে আসলে শক্তিটা কোথায় সেটা আগামী 6 জুন তিনি যখন দুদকের অফিসে আসবেন, যদি বাংলাদেশে আসেন তাহলে 6 জুন তিনি দুদক অফিসে হাজির হবেন। না আসলেও তার যে লিগ্যাল আইনজীবীরা তারা হয়তো এটাকে আইনিভাবে কীভাবে কী প্রসিডিং করা যায় সেটা হয়তো করবে। তো এই মুহূর্তে তিনি কি বলা হয় যে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তো দেখা যাক, অনেক কিছুই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, লোকমনেও নানান জল্পনা কল্পনা যে এই ঘটনাগুলোর পেছনের আসল ঘটনা কী। সময় হলে এইসব প্রকাশ হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।